শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গৌড়ের কবচ উপন্যাসের তৃতীয় পর্ব। গৌড় নিজের অন্ধকার ঘরখানায় ঢুকে এক পেট জল খেয়ে বসে রইল। নিতাই আর তার দুই শালা আঁচিয়ে ঘরে ঢুকল। বৌদি এঁটো সারছে। আজ আর তাকে কেউ খেতে ডাকল না। শুধু নিতাই নিজের ঘর থেকে একখানা হাঁক দিয়ে বলল, গৌড়, জেগে আছিস তো? গৌড় ক্ষীণ কণ্ঠে বলল, আছি। এবার তাহলে বেরিয়ে পড়, আমরা ঘুমোচ্ছি। গৌড় কি আর করে, লাঠি গাছ হাতে নিয়ে বেরোলো। ঠিক নিতাই যেমন বলেছিল তেমনই লাঠি ঠুকে ঠুকে চারদিক ঘুরে ঘুরে পাহারা দিতে লাগলো। তারপর শেয়াল ডাকলো, প্যাঁচা ডাকলো, ঝিঝি ঝিনঝিন করতে লাগলো। ক্রমে রাত নিশুত হয়ে গেল। গৌড়ের পেট খাঁ খাঁ করতে লাগলো খিদের চোটে। বড় ঘরের দাওয়ায় একটু জিরোতে বসলো সে। তারপর কখন একটু ঢুলুনি এসে গেল। আচমকা চটকা ভেঙে উঠে বসল সে। কিসের একটা অস্পষ্ট শব্দ শুনেছে সে ঘুমের মধ্যে, অনেকটা দরজার শেকলের শব্দের মতো। লাঠি হাতে গৌড় উঠে আর একবার বাড়িটা এক পাক ঘুরে দেখল। দরজা জানালা সব ঠেলে ঠুলে দেখল, সবই বন্ধ আছে। নিশ্চিন্ত হয়ে আবার সে দাওয়ায় বসে একটা হাই তুলল। গোবিন্দদা বলেছিল আসবে, এলো না কেন তা বোঝা যাচ্ছে না। ফের ঢুলুনি আসতে না আসতেই আবার শব্দ। শেকল নাড়ার শব্দ নয়, এবার বেশ মনে হলো ধারে কাছে কেউ ফিসফাস করে কথা বলছে। গৌড়ের গায়ে একটু কাঁটা দিল, ভয় ভয় করতে লাগলো। আর একবার লাঠি ঠুকে বাড়িটা চক্কর দিল সে, কোথাও কিছু নেই। এবার গৌড় দাওয়ায় একটু গা এলিয়ে দিয়ে বসল। শরীরটা ঝিমঝিম করছে খিদে আর ক্লান্তিতে। হাঁটাহাঁটি ভালো লাগছে না। ঢুলতে ঢুলতে গৌড় কখন হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। খাও আর মাও যে ঘরটায় থাকে সেটা এ বাড়ির সেরা ঘর। তবে পুরনো বাড়ি বলে জানালা দরজা খুলতে বা বন্ধ করতে প্রচণ্ড ক্যাঁচকোচ শব্দ হয়। আচমকা সেই শব্দ গৌড়ের ঘুমের মধ্যেও সেধল গিয়ে। চটকা ভেঙে সে উঠে বসল। তারপরই দেখল খাও আর মাউয়ের ঘরের দরজা খুলে সেই লম্বা লোকটা বেরিয়ে আসছে। লোকটার পরনে একটা আলখাল্লার মতো লম্বা ঝুলের পোশাক। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে লোকটা লম্বা লম্বা পা ফেলে উঠোনে নেমে চলে যাচ্ছিল। গৌড় কি করবে প্রথমটায় বুঝতে পারেনি। হাতের লাঠিটার কথা বেমালুম ভুলে গিয়ে সে হঠাৎ চিৎকার করার জন্য হাঁ করল, কিন্তু সেই সুযোগ আর পেল না। পিছন দিক থেকে একটা হাত এসে তার মুখ খুব শক্ত করে চেপে ধরল। প্রথমটায় হকচকিয়ে গিয়ে আঁট হয়ে বসা হাতটার সঙ্গে ধস্তাধস্তি করে জুত করতে পারল না গৌড়। একে উপসী শরীর, তার ওপর রাত জাগার ক্লান্তি। তবে বুদ্ধি করে সে ফুট করে একটা কামড় বসালো হাতটায়। পিছন থেকে উফ শব্দ শোনা গেল। তারপরই হাতটা সরে গেল মুখ থেকে। গোবিন্দ হাতটা ঝাড়তে ঝাড়তে বলল, আর একটু হলেই কাঁদিয়ে দিয়েছিলি আর কি। ওহ গোবিন্দদা, তুমি কখন এলে? এসেছি অনেকক্ষণ, তোর দাদা ঘুমোতে যাওয়ার আগে। সে কি, টের পাইনি তো? আমরা কি আর জানান দিয়ে আসি রে? লুকিয়ে লুকিয়ে নজর রাখছিলাম। লোকটাকে দেখলে? গোবিন্দ একটা শ্বাস ফেলল। তারপর পাশে রাখা একটা পুটলি খুলতে খুলতে বলল, দেখেছি। এখন এই রুটি কখানা আর তরকারিটুকু খেয়ে নে তো। খাবার দেখে গৌড়ের চোখে জল এসে গেল। বলল, ওহ, খিদে যে কি জিনিস তা হাড়ে হাড়ে টের পাচ্ছি গোবিন্দদা। ভাবিস না, রাতের খাবারটা এখন থেকে রোজ আমি এনে দেবক্ষণ। এখন আর কথা নয়, আগে খা, মাথা ঠান্ডা হোক, বুদ্ধি খুলুক,
তারপর কথা। গৌরকে দুবার বলতে হলো না। 8খানা রুটি চোখের নিমেষে উড়িয়ে 1 ঘটি জল খেয়ে ঢেকুর তুলে সে বলল, লোকটা চোর নয় তো? গোবিন্দ একটু গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, জানি না। তাহলে লোকটাকে ধরলে না কেন? ধরা কি অত সোজা? চেঁচালেও হতো, লোকজন উঠে পড়তো, তারপর সবাই মিলে তাড়া করে ধরে ফেলতাম। গোবিন্দ মাথা নেড়ে বলে, অত সোজা নয় রে, অনেক কুচ্ছ কথা আছে। গৌরের একটু অভিমান হলো। সে বলল, তোমরা সবাই আমার কাছে কি যেন একটা লুকোচ্ছ গোবিন্দদা। গোবিন্দ একটু হেসে বলে, যদি লুকিয়েই থাকি তবে সে তোর ভালোর জন্যই। এখন একটা কথা জিজ্ঞেস করি, তোর মা মরার আগে যে কবচটা তোকে দিয়ে গেছে সেটা কোথায়? কবচ? সেই কবচ তো চুরি গেছে। চুরি? বলিস কি? গৌর বিপন্ন গলায় বলে, কবচ চুরি গেছে শুনে ফকির বাবা আর কবরেজ মশাইয়ের যে কি রাগ। গোবিন্দ কিছুক্ষণ গৌরের দিকে চেয়ে বলল, রাগ না হওয়াই বিচিত্র কিনা? শুনে আমারও হচ্ছে। তা সেটা চুরি গেল কি করে? গৌর মাথা নেড়ে বলে, জানি না, ঘরে ছিল, খুঁজে পাচ্ছি না। তোর ঘরে তালা দেওয়া থাকে না? বাড়িতে লোক থাকতে কেউ ঘরে তালা দিয়ে বেরোয়? তাছাড়া আমাদের তালা টালা নেই, চোরের নেওয়ার মতো থাকেও না কিছু ঘরে। কিন্তু আগে বলো, কবচটা এমন কি দামি জিনিস যে চুরি গেছে শুনে তোমরা অত রেগে যাচ্ছ? গোবিন্দ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল, সে তুই বুঝবি না, তবে কবচটা যে অমূল্য জিনিস তা আমরা জনাকয় লোক ছাড়া আর কেউ জানে না। তাহলে একটা সামান্য কবচ চুরি করতে কে আসবে বলো তো? যারা জানে তারা সব আমার মতোই বুড়ো টুড়ো লোক। আমি ছাড়া চুরি করার এলেমও কারণ নেই, আর চুরি করে লাভও নেই। যার কবচ সে ছাড়া অন্য কারো হাতে গেলে তার সর্বনাশ হবে, এও আমরা জানি। গৌর বলল, তাহলে? গোবিন্দ মাথা নেড়ে বলল, চুরি যায়নি, কোথাও আছে, খুঁজে দেখতে হবে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তোর খোঁজা আর আমার খোঁজায় তফাৎ আছে। তুমি খুঁজবে? খুঁজতেই হবে রে। এখন দাওয়ায় শুয়ে ঘুমিয়ে থাক। আজ রাতে আর কোনো উপদ্রব হবে বলে মনে হয় না। আমি সকালবেলায় আসবক্ষণ। গোবিন্দ নিঃশব্দে চলে গেল। গৌর আকাশ পাতাল ভাবতে ভাবতে হাই তুলে দাওয়ায় এলিয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছে তা টেরও পেল না। ঘুম ভাঙল মাজায় দুটো মোক্ষম লাথি খেয়ে, সঙ্গে বাজখাই গলা। এই গাধা, ঘুমোচ্ছিস যে বড়? তোকে না জামাইবাবু পাহারা দিতে বলেছে? গৌর ঘুম ভেঙে উঠে বসে হাবার মতো তাকিয়ে দেখে, সামনে মাও আর খাও দাঁড়িয়ে। এখনো ভোর হয়নি, ফুটফুট করছে জ্যোৎস্না। দুঃখে তার চোখ ফেটে জল এলো, রাগও হলো খুব। তেজের গলায় বলল, আমাকে লাথি মারছ কেন? তোমাদের ঘরে চোর আসে, তোমরা পালা করে পাহারা দিলেই পারো। এ কথায় দু ভাই একটু মুখ চাওয়াচাই করল। মাও বলল, আমরা না তোদের কুটুম, আমাদের বাড়ি পাহারা দিতে বলিস? এত বড় সাহস! বড় বড় কথা বলছিস? দেব জামাইবাবুকে বলে? একবেলা খাওয়া জুটছে, তাও বন্ধ হয়ে যাবে। গৌর জানে কথাটা ঠিকই। সে নিতাই গোপালের মায়ের পেটের ভাই হলে কি হবে, নিতাই তাকে মানুষ বলেই জ্ঞান করে না। অসহায় গৌর কাপড়ের খুঁটে চোখের জল মুছে উঠে পড়ল। উঠতেই মাও তার চুলের মুঠিটা ধরে মোলায়েম করে একটা নাড়া দিয়ে বলল, এবার বলো তো বাছা ধন, আমাদের ঘরে যে চোর আসে সেটা আর কে কে জানে? গৌর কাঁদো কাঁদো গলায় বলে, দাদা জানে। শুধু দাদা, আর কেউ না?
গৌর ভয় খেয়ে বলল, না। তুই চোরকে দেখেছিস? বল তো কেমন চেহারা। এবার চুলের টানে গৌরের চোখে নতুন করে জল এলো। বলল, লম্বা সুরুঙ্গে একটা লোক। সে যে চোর তা কি করে বুঝলি? চোরের মতোই মনে হলো যে নিশুত রাতে তোমাদের ঘর থেকে বেরোলো। তুই ভুল দেখেছিস। গৌর হাঁ করে কি যেন বলতে যাচ্ছিল। মাও তার ঝুঁটিটা ধরে এত জোরে নাড়া দিল যে পট পট করে কয়েকটা চুল ছিঁড়ে গেল। কতকগুলোর গোড়া আলগা হয়ে গেল। গৌর বাপরে বলে চাপা আর্তনাদ করল একটা। মাও কঠিন গলায় বলল, চেঁচাবি তো গলা টিপে মেরে ফেলে দেব। এখন যা জিজ্ঞাসা করছি ঠিকঠাক জবাব দে। লোকটা আজ এসেছিল? এসেছিল। তাহলে চেঁচাসনি কেন? গৌর চেঁচাতেই চেয়েছিল, কিন্তু গোবিন্দ চেঁচাতে দেয়নি। কিন্তু সেই কথাটা মাউকে বলে কি করে গৌর? তাই হাত দিয়ে চোখের জল মুছে ধরা গলায় বলল, ভয় পেয়েছিলাম। ভয় পেলে পাহারা দিস কি করে? তোর দাদাকে বলে দেব যে তুই চোরকে দেখেও চেঁচাসনি বা ধরার চেষ্টাও করিসনি। বলো না, তাহলে দাদা তাড়িয়ে দেবে। গৌর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। গৌরের কান্না দেখেও মাও চুলের মুঠি ছাড়ল না, বরং আরও শক্ত হাতে চুলের গোছা চেপে ধরে বলল, তাহলে আমাদের কথা শুনে চলতে হবে। যা বলবো তাই করতে হবে। রাজি? চুলের টানে গৌরের বোধ বুদ্ধি গুলিয়ে যাচ্ছিল। চিচি করে বলল, রাজি। আমাকে খামোকা মারছ কেন? আমি তো কিছু করিনি। করেছিস বই কি। যে ব্যাপারে তোর নাক গলানো উচিত নয় তাইতে নাক গলিয়েছিস। এখন আমাদের কথায় রাজি না হলে একদম শেষ করে পাঁকে পুঁতে দেব, বুঝলি? গৌর বুঝেছে, না বুঝলেও সে বুঝেছে। বলল, আচ্ছা। মাও চুল ছেড়ে দিয়ে বলল, আমাদের সঙ্গে আয়। গৌরকে নিজেদের ঘরে নিয়ে গিয়ে মাও আর খাও দরজাটা বন্ধ করে দিল। তারপর মাও বলল, বস। গৌরের চুলের গোড়াগুলো ফুলে উঠেছে। 100 ফোঁড়ার যন্ত্রণা তার মাথায়। মাথায় চিন্তা ভাবনা কিছু আসছে না। চুপ করে ভ্যাবলার মতো বসে রইল সে। মাও হারিকেনটা একটু উস্কে দিয়ে গৌরের দিকে আগুন চোখে চেয়ে রইল। মাও আর খাও পাজি বটে, কিন্তু এরকম ঠান্ডা খুনির মতো চেহারা তাদের কখনো দেখেনি গৌর। এ যেন অন্য জগতের দুটো মানুষ। চোখ ধকধক করে জ্বলছে, কপালে শিরা ফুলে উঠেছে, চিতাবাঘের মতো থাবা পেতে আছে যেন। একটু বেয়াদবি করলেই লাফিয়ে পড়বে। মাও চাপা গলায় বলল, যাকে তুই দেখেছিস সে চোর নয়। আমাদের কাছে প্রায়ই আসবে, গভীর রাত্রেই আসবে। কিন্তু খবরদার, তাকে দেখে একটি শব্দও করবি না। যদি করিস তাহলে তার কিছুই হবে না, কেউ ধরতে পারবে না তাকে। কিন্তু তোর দারুণ বিপদ ঘটবে, বুঝেছিস? গৌর সম্মোহিতের মতো মাউয়ের দিকে চেয়েছিল। মাথা নেড়ে বলল, বুঝেছি। আর একটা কথা, এসব ব্যাপার যদি বাইরের কেউ জানতে পারে তাহলে কিন্তু। মাউ কথাটা শেষ না করে অর্থপূর্ণ চোখে গৌরের দিকে চাইল। গৌর মাথা নেড়ে বলে, কেউ জানবে না। ঠিক বলছিস? দিব্যি করে বলতে পারি। তোর দিব্যির কোনো দাম আছে নাকি? সে যাকগে, দিব্যি টিব্যি করতে হবে না। শুধু বলে দিচ্ছি, তার কথা কেউ জানলে তোর গলার ওপর মাথাটা আর থাকবে না। যদি প্রাণে বাঁচতে চাস তো মুখে কুলুপ এঁটে রাখিস। এখন যা। গৌর পালিয়ে বাঁচল। নিজের ঘরে এসে 2 ঘটি জল খেল। তারপর বসে বসে ব্যাপারখানা ভাবতে লাগলো। ব্যাপারটা যে জটিল
তাতে কোনো সন্দেহ নেই। এ বাড়িতে আর থাকাটাই তার পক্ষে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই বাড়িতেই তার জন্ম, এই গাঁয়েই সে এত বড়টি হয়েছে। এ জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে তার একটুও ইচ্ছা করছে না। এ বাড়িতে তারও অধিকার আছে। মাও আর খাও উটকো লোক, তাদের ভয়ে নিজের বাপ পিতামহের ভিটে ছেড়ে পালাতেও ইচ্ছে করে না। এই বাড়ি, এই গাছপালা, এরা সব যেন তার বন্ধু, তার আপনজন। ভাবতে ভাবতে তার চোখে জল এলো। আপন মনে নিজের মাথায় একটু হাত দিল সে। চুলের গোড়ায় রক্ত জমে আছে, সাংঘাতিক ব্যথা। কি করবে বুঝতে না পেরে গৌর কিছুক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। তারপর আকাশ পাতাল ভাবতে লাগল। ভোরের দিকে একটু ঢুলুনি এসেছিল তার। তখন স্বপ্নে তার মা দেখা দিল। মাথায় হাত বুলিয়ে বলল, বড্ড লেগেছে বাবা, তা কবচটা হারিয়ে ফেললি? কি যে করি তোকে নিয়ে। একটা কথা বলি শোন, রাজা রাঘব কিন্তু ভালো লোক নয়, তাকে কখনো বিশ্বাস করিস না। ঘুম ভেঙে গৌর দেখল ভোর হয়ে গেছে। গোয়ালে গরুগুলো ডাকাডাকি করছে খুব। গৌর তাড়াতাড়ি উঠে বাসন টাসন মেজে ঝাঁটপাট দিয়ে পান্তা খেয়ে বেরিয়ে পড়ল গরু নিয়ে। নদীর ধারে একটা বেশ বড় বটগাছ আছে। গরুগুলোকে ছেড়ে দিয়ে সেই বটগাছের ছায়ায় বসে গৌর কাল রাতের কথা, স্বপ্নের কথা সব ভাবছিল। মা স্বপ্নে এসে বলল, রাজা রাঘব ভালো লোক নয়। কিন্তু রাজা রাঘবটা কি? সে তো এরকম কোনো রাজার নামই শোনেনি। বটের ছায়ায় বসে একটু ঝিমুনি এসেছিল গৌরের। হঠাৎ একটা কর্কশ গলা খাকারির শব্দে চোখ চাইল। বটগাছের কাছেই একটা বহু পুরনো ঢিবি। রাখালরা ওখানে লুকোচুরি খেলে। সেই ঢিবির চূড়োয় একটা শুটকো চেহারার বুড়ো লোক দাঁড়িয়ে জুলজুলে চোখে তাকে দেখছে। পরনে চোগা চাপকান, হাতে লাঠি। গৌর চমকে উঠে বসতেই বুড়ো লোকটা ঢিবির আড়ালে ওধারে নেমে গেল ধীরে ধীরে। দুপুরবেলা ফেরবার পথে গৌর ফকির সাহেবের থানে আবার হানা দিল। লোকটা বুজরুক হোক, মিথ্যেবাদী হোক, বেশ মজার লোক। তাকে গৌরের ভালোই লাগে। ও ফকির বাবা! ফকির সাহেব একটা পুরনো পুঁথি পড়ছিলেন। চোখ তুলে অবাক হয়ে বললেন, বেঁচে বর্তে আছিস এখনো? শুনলুম কাল রাতে মাও আর খাও তোকে ভালো রকম ঢলাই মলাই করেছে। তা মরিসনি কেন? মরলে এতক্ষণে দিব্যি আমার আরশিনগরে থাকতে পারতি। তা বৃত্তান্তটা কি? গৌর অবাক হয়ে বলে, ডলাই মলাই নয়, চুল ধরে খুব টেনেছে। কিন্তু সে কথা আপনি জানলেন কি করে? ফকির সাহেব খুব হেহে করে হেসে বললেন, হে হে, আমার আশিখানা যে সব জানতারে। কথাটা ঠিক বিশ্বাস হলো না গৌরের। আবার অবিশ্বাসী বা করে কি করে? একটু মাথা চুলকে সে বলল, কাল রাতে মাকে স্বপ্নে দেখলাম। তা মা বলল, রাজা রাঘব নাকি খুব খারাপ লোক। কিন্তু মুশকিল হলো, রাজা রাঘব লোকটা যে কে তাই আমি বুঝতে পারছি না। আপনি জানেন ফকির বাবা? ফকির সাহেবের মুখখানা দিব্যি হাসি হাসি ছিল এতক্ষণ। কানের আতর ভেজানো তুলো থেকে দিব্যি সুবাস আসছিল। তেল চুকচুক করছিল মুখখানা। রাজা রাঘবের নামটা শুনেই কেমন যেন হত্যুকির মতো শুকিয়ে গেল। ফকির সাহেব একটা ঢোক গিলে বললেন, তোর মা বলল? হ্যাঁ, ওরে বাবা, তা কি বলল বলতো? রাঘব আসছে নাকি? তা আমি জানি না, মা শুধু সাবধান করে দিয়ে গেল। কেন ফকির বাবা, রাঘব রাজা কি খুব সাংঘাতিক লোক? ফকির সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর মাথায় হাত দিয়ে বসে অনেকক্ষণ কি যেন ভাবলেন।
তারপর আপন মনে বিড়বিড় করে বলতে লাগলেন, ঈশান কোণে রক্তমেঘ, আগেই জানতুম, আর বেশি দিন নয়, লেগে যাবে সন্ধ্যে উপসন্ধ্যে, গা ছাড় খাড় হয়ে যাবে। ওরে বাবা! গৌর হাঁ করে ফকির সাহেবের মুখের দিকে চেয়েছিল, বুঝতে পারছিল না ব্যাপারখানা কি। ফকির সাহেব বিড়বিড় করা থামিয়ে তার দিকে বড় বড় চোখ করে চেয়ে বললেন, এখনো বসে আছিস যে বড়? এখনই গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মরে যা, কোনো ভয় নেই। মরতে না মরতেই আমি আত্মাটাকে চিমটে দিয়ে ধরে বের করে এনে আরশিতে পুড়ে ফেলব। মরব ফকির বাবা? কেন? বেঁচে থেকে আর সুখ কি রে? সে যদি এসেই যায় তবে বেঁচে থেকে আর সুখ কি? গাঁকে গাঁ শ্মশান হয়ে যাবে। রাঘব কে ফকির বাবা? ওরে বাবা, সে আমি জানি না। এই যে এতক্ষণ বিড়বিড় করে কী সব বলছিলেন, যা শুনে মনে হলো রাঘব রাজা খুব খারাপ লোক। ফকির সাহেব নিজের কানে হাত চাপা দিয়ে বললেন, ভুল বলেছি তাহলে। ওহো কিছু না, তুই বাড়ি যা তো, বাড়ি যা। গৌর বেজার মুখে উঠে পড়ল। এতক্ষণ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গৌড়ের কবচ উপন্যাসের ৩য় পর্ব। শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।